সাজভি লেশনে সবাইকে ওয়েলকাম। আজকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2006 থেকে 2020 বিগত 15 বছরের সমস্ত ইকোনমি প্রশ্নের আলোচনা করব একটি মাত্র ভিডিওতে। ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন এবং সমস্ত চাকরি পরীক্ষার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল চাকরি প্রার্থীরা অবশ্যই ভিডিওটি দেখবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে 2006 ডাব্লিউবিসিএস প্রিলি কোশ্চেন পেপারটা শুরু করছি। বর্গাদার প্রথা প্রথমে কোথায় প্রয়োগ করা হয়? এক্ষেত্রে মনে রাখবে, বর্গাদার প্রথা হচ্ছে একটা ল্যান্ড রিফর্ম মুভমেন্ট বা ভূমি সংস্কার আন্দোলন। তো এই প্রথা প্রথম শুরু হয়েছিল 1978 খ্রিস্টাব্দে, আর এটি প্রথম প্রয়োগ করা হয় অপশন বি পশ্চিমবঙ্গ রাজ্যে। সেবি কাকে বলে? ভারতে সিকিউরিটি মার্কেট এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় ডেভেলপ এবং রেগুলেট করার জন্য সেবি গঠন করা হয়েছিল 1988 খ্রিস্টাব্দে, আর 1992 খ্রিস্টাব্দে সেবিকে স্ট্যাচুটরি পাওয়ার দেওয়া হয়েছিল। তো এই সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি হচ্ছে অপশন ডি ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ড। সেবির হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত, আর বর্তমানে সেবির চেয়ারপারসন হচ্ছে অজয় ত্যাগী। ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়? সাধারণ অর্থে অর্থনীতির উদারীকরণ বলতে খোলা বাজার অর্থনীতিকে বোঝায়। তো ভারতের অর্থনীতির উদারীকরণ শুরু হয়েছিল অপশন এ 1991 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের দ্বারা। আইআরডিপি এর পুরো কথাটি কি? ভারত সরকার আইআরডিপি লঞ্চ করেছিল 1978 খ্রিস্টাব্দে, আর এটা কার্যকরী হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। আইআরডিপির মূল উদ্দেশ্য ছিল গ্রামের গরিব পরিবারদের জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, যাতে করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তো এই আইআরডিপির ফুল ফর্ম হচ্ছে অপশন এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কী ছিল? ট্রাইসেম এর ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। তো এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল 1979 খ্রিস্টাব্দের 15 আগস্ট। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল অপশন এ গ্রামীণ যুবক যুবতী যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তাদের স্বনিযুক্তি অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্টের প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং দেওয়া। ট্রিপস বলতে কি বোঝায়? ট্রিপস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লিগ্যাল এগ্রিমেন্ট যেটা অ্যাডমিনিস্টার করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO। তো ট্রিপস এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল 1994 খ্রিস্টাব্দে, আর এটি কার্যকরী হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। ট্রিপসের ফুল ফর্ম হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ ট্রিপস বলতে বোঝায় অপশন সি আন্তর্জাতিক বাণিজ্যে মেধাভিত্তিক স্বত্বাধিকারের নিয়ম। এক্ষেত্রে মনে রাখবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের মধ্যে রয়েছে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট প্রভৃতি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তর হবে অপশন সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এক্ষেত্রে মনে রাখবে, আরবিআই গঠিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশন বা রয়্যাল কমিশনের সুপারিশে। জওহর রোজগার যোজনার উদ্দেশ্য কি ছিল? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এক্ষেত্রে মনে রাখবে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অর্থাৎ NREP এবং রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম অর্থাৎ RLEGP এই দুটোকে মার্জ করে 1989 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী লঞ্চ করেছিল জওহর রোজগার যোজনা। তো এটা লঞ্চ করা হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এদের মধ্যে অপশন এ গ্রামীণ বেকার যুবকদের কর্মনিযুক্তি। এক্ষেত্রে মনে রাখবে,
জওহর রোজগার যোজনা 1999 খ্রিস্টাব্দে রিপ্লেস করা হয় জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা হিসেবে। পরবর্তীকালে 2001 সালের 25শে সেপ্টেম্বর জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা মার্চ হয়েছিল সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনার সঙ্গে। সমাজ উন্নয়ন কর্মসূচি কবে আরম্ভ হয়? উত্তর হবে অপশন এ 1952 সালে। ল্যাম্পস কাকে বলে? ল্যাম্পস হচ্ছে একটা ট্রাইবাল স্কিম। এটা তৈরি করা হয়েছিল রুরাল এবং সেমি আরবান এরিয়ার ট্রাইবাল কমিউনিটি অর্থাৎ উপজাতি সম্প্রদায়ের সুবিধার্থে। ল্যাম্পসের ফুল ফর্ম হচ্ছে লার্জ এরিয়া মাল্টিপারপোজ কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ ল্যাম্পস হচ্ছে অপশন বি বৃহৎ বহুমুখী সমবায় সমিতি। 2006 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2007 সালটা শুরু করছি। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, আর এটি ন্যাশনালাইজড বা জাতীয়করণ করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ভারতের অবস্থান কত? পারচেজিং পাওয়ার প্যারিটি সম্পর্কে ভিডিওর শেষে ডিটেলসে বলা হয়েছে, সেটা দেখে নেবে। তো পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ভারতের অবস্থান হচ্ছে অপশন এ তৃতীয়, অর্থাৎ ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে চীন আর দ্বিতীয় স্থান অধিকার করে আমেরিকা। কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচকের ধারণাটি প্রবর্তন করেন? এক্ষেত্রে মনে রাখবে মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছিলেন বিখ্যাত পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুব উল হক 1990 খ্রিস্টাব্দে। আর তারপর ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে বিভিন্ন দেশের উন্নয়ন পরিমাপ করার উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে। অর্থাৎ ইউএনডিপি এইচডিআই এর ধারণা প্রবর্তন করেছিল অপশন এ 1990 খ্রিস্টাব্দে। ইউএনডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1965 খ্রিস্টাব্দে আর এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক অর্থাৎ নাবার্ড গঠিত হয়েছিল অপশন বি 1982 খ্রিস্টাব্দের 12 জুলাই। এক্ষেত্রে মনে রাখবে নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, আর নাবার্ড গঠিত হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটির লেখক কে? এই বিখ্যাত পুস্তকটির লেখক হচ্ছে ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ অপশন ডি অমর্ত্য সেন, যিনি 1998 খ্রিস্টাব্দে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এছাড়া 1999 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রমিক রাজ্য বীমা আইন 1948 এর অন্তর্ভুক্ত? শ্রমিক রাজ্য বীমা আইন 1948 স্বাধীন ভারতে পার্লামেন্ট দ্বারা জারি করা শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্পর্কিত প্রথম বড় আইন। তো এই আইনের অন্তর্ভুক্ত ছিল এদের মধ্যে মেডিকেল বেনিফিট অর্থাৎ অপশন বি চিকিৎসার সুবিধা। ইউপিএ এর পুরো নাম কি? 2004 সালের সাধারণ নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের জোট মিলে ইউপিএ গঠিত হয়। ইউপিএর বর্তমান চেয়ারপারসন হচ্ছে সোনিয়া গান্ধী। তো ইউপিএর ফুল ফর্ম হচ্ছে অপশন বি ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। ভারতে কৃষিজাতের গড় আয়তন কত? এগ্রিকালচারাল সেন্সাস 2010-2011 অনুযায়ী ভারতে কৃষিজাতের গড় আয়তন হচ্ছে 1.15 হেক্টর। আর 2015-2016 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে কৃষিজাতের গড় আয়তন হচ্ছে 1.08 হেক্টর। অর্থাৎ ভারতে কৃষিজাতের গড় আয়তন অপশন এ 2 হেক্টরের কম হয়। 2007 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2008 সালটা শুরু করছি। ব্যাংক রেট বলতে নিচের মধ্যে কোন সুদের হারকে বোঝায়?
এক্ষেত্রে মনে রাখবে যে সুদের হারে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ দেয় সেই সুদের হারকে বলা হয় ব্যাঙ্ক রেট। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অপশন বি। বর্তমানে ব্যাঙ্ক রেটের পরিমাণ হচ্ছে 4.25%। শিল্প লাইসেন্সিং নীতি কয়েকটি ব্যতিক্রম ব্যতীত নিম্নলিখিত কোন শিল্প নীতিতে বিলোপ করা হয়? উত্তর হবে অপশন সি, শিল্পনীতি 1991-এ। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা যাকে ফরেক্স রিজার্ভও বলা হয়। তো কোনো দেশের ফরেক্স রিজার্ভ বলতে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক যে এক্সটার্নাল অ্যাসেট সঞ্চয় করে রাখে সেটাকে বোঝায়। এক্ষেত্রে এক্সটার্নাল অ্যাসেট বলতে ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা, গোল্ড, স্পেশাল ড্রয়িং রাইটস অর্থাৎ এসডিআর প্রভৃতিকে বোঝায়। অর্থাৎ ভারতবর্ষে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে ভারতের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোনো দেশের জাতীয় আয় বলতে কি বোঝায়? কোনো দেশের জাতীয় আয় বলতে বোঝায় অপশন বি, সে দেশের উপাদানের আয় সমষ্টি। অর্থাৎ জাতীয় আয় বলতে সাধারণ অর্থে বোঝায় কোনো দেশের টোটাল ইনকামকে। এক্ষেত্রে মনে রাখবে ভারতবর্ষে প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি 1867 থেকে 68 খ্রিস্টাব্দের দিকে। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় গণনা করেছিলেন ডক্টর VKRV রাও 1931 থেকে 1932 খ্রিস্টাব্দে। তারপর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সরকারের প্রচেষ্টায় অফিসিয়ালি জাতীয় আয় গণনা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। রাজস্ব সংক্রান্ত নীতি নিচের কোনটিকে নির্দেশ করে? রাজস্ব সংক্রান্ত নীতি এদের মধ্যে নির্দেশ করে অপশন ডি, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতিকে। অমর্ত্য সেনের মতে ভারতে জন্মহার কমানোর মূল উপায় নিচের কোনটি? বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে ভারতে জন্মহার কমানোর মূল উপায় হচ্ছে অপশন এ, নারী শিক্ষার উন্নয়ন। 2008 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2009 সালটা শুরু করছি। নিম্নোক্ত কর শুল্কগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? এদের মধ্যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, কাস্টমস ডিউটিস এছাড়াও সেন্ট্রাল এক্সাইজ ডিউটি প্রভৃতি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। কিন্তু অপশন এ, ভূমি রাজস্ব কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়, এটা হচ্ছে রাজ্য সরকারের আওতাভুক্ত। রাজ্য সরকারের আওতাভুক্ত কর শুল্কগুলির মধ্যে রয়েছে প্রফেশনাল ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, স্টেট এক্সাইজ ডিউটি প্রভৃতি। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ উৎস নিচের কোনটি? ভারতের মোট জিডিপির সর্ববৃহৎ উৎস হচ্ছে অপশন ডি, পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর বা যাকে টারশিয়ারি সেক্টরও বলা হয়। আর ভারতের মোট জিডিপির দ্বিতীয় সর্ববৃহৎ উৎস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আর তৃতীয় উৎস হচ্ছে এগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টর। ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে না? ভারতীয় রিজার্ভ ব্যাংক এদের মধ্যে CRR, SLR, রেপো রেট প্রভৃতি নির্ধারণ করে, কিন্তু অপশন ডি, PLR নির্ধারণ করে না। PLR এর ফুল ফর্ম হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। PLR মানে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো যে সুদের হারে কাস্টমারদেরকে লোন দেয়। এক্ষেত্রে মনে রাখবে CRR এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও আর SLR এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়েছিল?
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO স্থাপিত হয়েছিল অপশন বি 1995 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, আর এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার শীর্ষে কে ছিলেন? উত্তর হবে অপশন সি ক্যাবিনেট সচিব KM চন্দ্রশেখর। এক্ষেত্রে মনে রাখবে ষষ্ঠ পে কমিশন গঠন করা হয়েছিল 2006 সালের 5ই অক্টোবর, আর এই কমিশনের চেয়ারম্যান ছিলেন BN শ্রীকৃষ্ণা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? অপশন বি শক্তিকান্ত দাস, তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর। ভারতে কোন মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয়? উত্তর হবে অপশন বি শিল্প শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা CPI। 2009 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2010 সালটা শুরু করছি। নিচে উল্লেখিত করগুলির কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্রীয় সরকার ধার্য করে? তো এক্ষেত্রে দেখো প্রফেশন ট্যাক্স আর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স দুটোই ধার্য করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নয়, তাই এই দুটো উত্তর হবে না। তারপরে রয়েছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। কর্পোরেট ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকার ধার্য করে, কিন্তু এটা পরোক্ষ কর নয়, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর, তাই উত্তরটা অপশন বিও হবে না। আর সার্ভিস ট্যাক্স এটা কেন্দ্রীয় সরকার ধার্য করে এবং এটা হচ্ছে একটা পরোক্ষ কর, তাহলে এটার উত্তর হবে অপশন এ। মূল্যযুক্ত কর নিচের মধ্যে কোন ক্ষেত্রে আরোপিত হয়? মূল্যযুক্ত কর অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স রাজ্য সরকারের আওতায় পড়ে, আর এটা হচ্ছে একটা পরোক্ষ কর। তো এই মূল্যযুক্ত কর এদের মধ্যে যে ক্ষেত্রে আরোপিত হয় সেটা হচ্ছে অপশন সি কোনো দ্রব্যের উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর। ফিসক্যাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন কোন বিষয় বা বিষয়গুলির উপর প্রযোজ্য? ফিসক্যাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ FRBM অ্যাক্ট পাস হয়েছিল 2003 সালে। তো এই অ্যাক্টের উদ্দেশ্য ছিল রেভিনিউ ডেফিসিট অর্থাৎ রেভিনিউ ঘাটতি পুরোপুরি এলিমিনেট করে দেওয়া এবং ফিসক্যাল ডেফিসিট GDP এর 3% কমিয়ে আনা। অর্থাৎ FRBM অ্যাক্ট 2003 এর বিষয় হচ্ছে ফিসক্যাল ডেফিসিট এবং রেভিনিউ ডেফিসিট দুটোই, তাই উত্তর হবে অপশন সি। ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমাপে নিচের মধ্যে কোনটির বৃহত্তম অবদান রয়েছে? 2017-2018 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুসারে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমাপে এদের মধ্যে বৃহত্তম অবদান রয়েছে অপশন বি সফটওয়্যার পরিষেবার। এক্ষেত্রে মনে রাখবে ফরেক্স রিজার্ভে যে দেশ প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে চীন, দ্বিতীয় স্থান অধিকার করে জাপান, তৃতীয় স্থান সুইজারল্যান্ড এবং 2021 জানুয়ারি অনুসারে চতুর্থ স্থান অধিকার করে ভারতবর্ষ। ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি কবে চালু হয়েছিল? এক্ষেত্রে মনে রাখবে ভারতের অর্থনীতির উদারীকরণের মূল নীতিগুলি ছিল ভারতীয় অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের বাজারকে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারীকরণ চালু করা, কর ব্যবস্থায় সংস্কার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া প্রভৃতি। তো ভারতের অর্থনীতির উদারীকরণ শুরু হয়েছিল অপশন বি 1991 সালে। পাইকারি মূল্য সূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটি বর্তমানে ভিত্তি বছর হিসেবে ধরা হয়ে থাকে? এই কোশ্চেনটি 2010 সালে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল, সেই জন্য অপশানগুলো খুবই পুরনো। তো এখনকার অনুসারে বলছি আমি, 2017 সালে
ডাব্লিউপিআই অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্সের বেস ইয়ার 2004-2005 থেকে পরিবর্তিত করে বেস ইয়ার ধরা হয়েছিল 2011-2012 সালকে। তবে একটা রিসেন্ট ইনফরমেশন অনুযায়ী বর্তমানে ডাব্লিউপিআই এর বেস ইয়ার সম্ভবত 2017-2018 সাল ধরা হচ্ছে। এক্ষেত্রে মনে রাখবে মুদ্রাস্ফীতি নির্ধারণের জন্য ডাব্লিউপিআই ব্যবহার করা হয়। সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কি? এর আগে এই চ্যানেলে 2006 থেকে 2020 বিগত 15 বছরের WBCS প্রিলি পরীক্ষায় আগত পলিটি, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ENVS প্রভৃতি সমস্ত বিষয়ের সমস্ত প্রশ্নের আলোচনা করা হয়ে গিয়েছে। সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। উত্তর হবে অপশন ডি, কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক বা নাবার্ড। 2010 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2011 সালটা শুরু করছি। উদার নীতির অর্থ নিচের মধ্যে কোনটি বা কোনগুলি? এক্ষেত্রে 1991 খ্রিস্টাব্দে ভারতের শিল্পের উদারনীতি সংক্রান্ত দুটি উক্তি দেওয়া আছে। এদের মধ্যে কোনটি বা কোনগুলি উদারনীতির অর্থকে নির্দেশ করে সেটা বলতে হবে। তো এক্ষেত্রে উদারনীতি বলতে শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ এবং MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া দুটোকেই বোঝায়, তাই উত্তর হবে অপশন বি। এক্ষেত্রে মনে রাখবে MRTP এর ফুল ফর্ম হচ্ছে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এই অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়েছিল 1969 খ্রিস্টাব্দে এবং কার্যকরী হয়েছিল 1970 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটিতে 1980-র দশক থেকে উচ্চ উন্নয়নের হার লক্ষিত হয়েছে? এদের মধ্যে 1980-র দশকে যে শিল্পে উচ্চ উন্নয়নের হার লক্ষিত হয়েছে সেটা হচ্ছে অপশন এ, মূলধনী দ্রব্যের শিল্প। এছাড়াও এক্ষেত্রে স্থায়ী ভোগ্যদ্রব্যের শিল্প উন্নয়নের হারও লক্ষিত হয়েছে। 2011 সালের কোশ্চেন পেপার শেষ, তো এবার 2012 সালটা শুরু করছি। সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? মুদ্রাস্ফীতি বলতে সাধারণ অর্থে বোঝায় একটা নির্দিষ্ট সময় ধরে পণ্য এবং পরিষেবার মূল্যবৃদ্ধিকে। তো এক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হন না, বরঞ্চ লাভবান হন। তার কারণ জিনিসপত্রের উৎপাদন মূল্যের তুলনায় জিনিসপত্রের দাম মুদ্রাস্ফীতির কারণে অনেক বেশি বেড়ে যায়, যার ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা লাভবান হন। তারপরে রয়েছে বিনিয়োগকারী শ্রেণী অর্থাৎ ইনভেস্টর্স। তো মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারী শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে বা লাভবান হবে সেটা নির্ভর করে তারা কিভাবে ইনভেস্ট করছে তার উপর। যেমন যদি তারা ইকুইটি শেয়ারে ইনভেস্ট করে তাহলে লাভবান হবে, আর যদি ফিক্সড ইন্টারেস্টে ইনভেস্ট করে যেমন বন্ড, ডিবেঞ্চার প্রভৃতির ক্ষেত্রে, তাহলে মুদ্রাস্ফীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর স্বনির্ভর গোষ্ঠীর মানুষজনও ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির কারণে, কিন্তু যেহেতু তারা তাদের ইনকামকে অ্যাডজাস্ট করতে পারে তাই জন্য সেরকম বেশি ক্ষতিগ্রস্ত হয় না। তবে স্থির আয়কারী মানুষজন অর্থাৎ ফিক্সড ইনকাম গ্রুপের মধ্যে যে সমস্ত মানুষজন রয়েছে তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু মুদ্রাস্ফীতির ফলে তাদের ইনকাম একই থাকে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে বলা যায় নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন অপশন ডি, স্থির আয়কারী মানুষজন। মূলধন কাকে বলে? অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সেই অংশকেই বোঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আর বয়ার্কের মতে মূলধন হচ্ছে অপশন সি, উৎপাদনের উৎপাদিত উপকরণ। তবে মার্কসিয়ান ইকোনমি অনুসারে মূলধন হচ্ছে অর্থ বা মানি, যেটা দিয়ে কিছু জিনিসপত্র কেনা হয় এই উদ্দেশ্যে যে ওই জিনিসপত্রটি বেশি লাভ নিয়ে বিক্রি করা যাবে। ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে? অপশন ডি, 1991 সালে। ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? এক্ষেত্রে মনে রাখবে
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার ও আর্থিক কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণের লক্ষ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করে তাকেই বলা হয় আর্থিক নীতি বা মুদ্রানীতি বা মনিটারি পলিসি। তো ভারতে আর্থিক নীতি প্রণয়নে সরাসরি যুক্ত প্রতিষ্ঠান হচ্ছে অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতে উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা যায় নারী শিক্ষার উন্নয়নের মাধ্যমে, তাই উচ্চ জন্মহার এক্ষেত্রে অপশন বি মহিলা সাক্ষরতার নিম্ন হার এই বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? তো এক্ষেত্রে ভারত সরকারের 4টি প্রকল্পই খুবই গুরুত্বপূর্ণ, তবে তুলনামূলকভাবে যে প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে সেটা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প বা NFWP। NFWP এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তো এটা লঞ্চ করা হয়েছিল 2004 খ্রিস্টাব্দে। NFWP ছাড়াও এক্ষেত্রে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো NREGP এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। NREGP অ্যাক্ট পাস হয়েছিল 2005 সালে আর এটা কার্যকরী হয়েছিল 2006 সালে। নিম্নে বর্ণিত কোনটি ভারতে ভবিষ্যৎ শিল্পোন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর হবে অপশন বি পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি। ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী? এক্ষেত্রে মনে রাখবে স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট পাস হয়েছিল পার্লামেন্টে 2005 সালে আর এটা কার্যকরী হয়েছিল 2006 সালে। তো SEZ গঠনের মূল লক্ষ্য ছিল এদের মধ্যে অপশন এ কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য। 2012 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2013 সালটা শুরু করছি। জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কত দিনের কাজের অধিকার দেওয়া হয়েছে? এই প্রকল্পে গ্রামীণ মানুষদের পার পারসন 90 থেকে 100 দিনের এমপ্লয়মেন্ট প্রোভাইড করার কথা বলা হয়েছিল, অর্থাৎ উত্তর হবে অপশন সি বছরে 100 দিন। ভারতীয় অর্থনীতি নিচের মধ্যে কোন ধরনের? এক্ষেত্রে মনে রাখবে ভারতীয় অর্থনীতি পুরোপুরি ক্যাপিটালিস্টও নয় আবার পুরোপুরি সোশ্যালিস্টও নয়। ভারতীয় অর্থনীতিতে ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট উভয় ধরনের বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। ভারতীয় অর্থনীতি হচ্ছে এই দুইয়ের মিশ্রণ, অর্থাৎ মিক্সড ইকোনমির অন্তর্ভুক্ত, যেখানে পাবলিক প্রাইভেট উভয় সেক্টরই এক্সিস্ট করে, তাই উত্তর হবে অপশন বি। ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য অপশন এ কারেন্ট অ্যাকাউন্টে, আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ভারতের টাকা আংশিক পরিবর্তনযোগ্য। নিম্নলিখিত কোন সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু হয়? উত্তর হবে অপশন এ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা IMF। IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটার গঠন সম্পূর্ণ হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর আর এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত? এক্ষেত্রে মনে রাখবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO এর মতে ইনফর্মাল সেক্টর বলতে বোঝায় যেখানে এমপ্লয়মেন্ট সিকিউরিটি থাকে না, গ্যারেন্টিড ইনকাম থাকে না, মজুরিতে ট্যাক্স নেওয়া হয় না এবং এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট দ্বারা মনিটর করা হয় না। আর ভারতে এই ইনফর্মাল সেক্টরে কর্মমুখী জনসংখ্যার বেশিরভাগই নিয়োজিত থাকে, যেটা হচ্ছে মোটামুটি
অপশন এ 93%। 2013 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2014 সালটা শুরু করছি। কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পর উৎপাদন না কমলে তাকে কেমন বেকারত্ব বলে? উত্তর হবে অপশন সি, ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলে। এক্ষেত্রে মনে রাখবে, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও কোনো ব্যক্তি কাজ করতে অনিচ্ছুক থাকলে যে বেকারত্বের সৃষ্টি হয় সেটা হচ্ছে স্বেচ্ছাকৃত বেকারত্ব। আর বিভিন্ন অস্থায়ী কারণে, যেমন এক কোম্পানিতে জব ছেড়ে দিয়ে অন্য কোম্পানি জয়েন করার আগে পর্যন্ত মধ্যেখানে যে সময় পর্যন্ত বেকার থাকে সেই বেকারত্বকে বলা হয় সংঘাতমূলক বেকারত্ব। টারশিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে নিচের কোন কাজটি পড়ে? ভারতের অর্থনীতিতে তিনটি সেক্টর লক্ষ্য করা যায়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরের মধ্যে রয়েছে এগ্রিকালচার, ফিশিং প্রভৃতি। সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি, আর টারশিয়ারি সেক্টরের মধ্যে রয়েছে অপশন ডি, পরিষেবা সংক্রান্ত বা সার্ভিসেস। ভারতের কৃষি ক্ষেত্রের বেশিরভাগ অংশে নিচের কোন বৈশিষ্ট্য দেখা যায়? অপশন সি, ক্ষুদ্রায়তন কৃষিজাত বৈশিষ্ট্য দেখা যায়। এক্ষেত্রে মনে রাখবে, এগ্রিকালচারাল সেন্সাস 2015-2016 অনুসারে ভারতে টোটাল কৃষকের 86.2% হচ্ছে স্মল এবং মার্জিনাল কৃষক, আর এক্ষেত্রে ক্রপ এরিয়া হচ্ছে 47.3%। মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে নিচের কোন নির্দেশ দেয়? এক্ষেত্রে মনে রাখবে, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক যেগুলো করতে পারে সেগুলো হচ্ছে রেপো রেট, ব্যাংক রেট, রিভার্স রেপো রেট প্রভৃতি বৃদ্ধি করে দেওয়া, সিকিউরিটি বিক্রি করা, SLR বাড়ানো, CRR অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করা প্রভৃতি। এগুলোর মাধ্যমে মানি সাপ্লাই ডিক্রিজ হবে, ডিমান্ড কমবে, প্রাইস লেভেল কমবে এবং মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অপশন সি। কৃষি আয়কর সংগ্রহ করে কে? অপশন বি, শুধুমাত্র রাজ্য সরকার। প্রভূত পরিমাণ কালো টাকা নিচের কোন অবস্থা সৃষ্টি করে? কালো টাকা বলতে সাধারণ অর্থে বোঝায় যে টাকার উৎস বৈধ নয়, অর্থাৎ আইনসম্মত নয়। তো কালো টাকার পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে এদের মধ্যে অপশন এ, আয় বৈষম্য বেড়ে যায়, অর্থাৎ ধনীরা আরও বেশি ধনী হয়, গরিবরা আরও বেশি গরিব হয়। কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক কোনটি? উত্তর হবে অপশন সি, নাবার্ড। বিলগ্নিকরণ নীতি কিভাবে কাজ করে? এদের মধ্যে বিলগ্নিকরণ নীতি বলতে বোঝায় অপশন বি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারের বিক্রয় করা। PSU মানে হচ্ছে পাবলিক সেক্টর ইউনিট। এক্ষেত্রে মনে রাখবে, প্রধানত ফিসকাল ডেফিসিট কমাতে ও সরকারের রাজস্ব ঘাটতি মেটাতে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে WTO কি নির্দেশ দেয়? এক্ষেত্রে দেখো, WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, আর যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আর WTO ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে যে নির্দেশ দেয় সেটা হচ্ছে অপশন সি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তা নীতি। শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে? উত্তর হবে অপশন বি, উন্নয়ন ব্যাংকগুলি বা ডেভেলপমেন্ট ব্যাংক। ভারতে ডেভেলপমেন্ট ব্যাংকগুলির মধ্যে রয়েছে সিডবি, IFCI, নাবার্ড প্রভৃতি। ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে কোথা থেকে? ইউনিয়ন বাজেট 2021 অনুসারে ভারতের মোট কর রাজস্বের অধিকাংশ এসেছে GST থেকে, আর GST পরোক্ষ করের অন্তর্ভুক্ত। GSTর পরে ভারতের কর রাজস্বের অধিকাংশ এসেছে পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স থেকে। পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স দুটোই পড়ে প্রত্যক্ষ করের মধ্যে। পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স থেকে যৌথভাবে প্রাপ্ত কর রাজস্ব
জিএসটি থেকে প্রাপ্ত কর রাজস্বের তুলনায় বেশি। তাই এক্ষেত্রে বলা যায় ভারতের কর রাজস্বের অধিকাংশ প্রত্যক্ষ কর থেকেই আসে। পরিকল্পনার অর্থ সংস্থান টাকার যোগান বাড়াবে কী কারণে? পরিকল্পনার অর্থ সংস্থান টাকার যোগান বাড়াবে এদের মধ্যে যে কারণে সেটা হচ্ছে অপশন সি, বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বেড়ে গেলে। নিচের মধ্যে কোনটি ভারতের আর্থিক কাঠামো সংস্কারে কাজে লাগেনি? এদের মধ্যে ভারতের আর্থিক কাঠামো সংস্কারে আমদানি ক্ষেত্রে উদারীকরণ, দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া, বৈদেশিক মুদ্রা বিনিময় হারে অবমূল্যায়ন, এই সব কটি প্রয়োজন। কিন্তু অপশন এ, আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো অর্থাৎ আমদানির ক্ষেত্রে বিধি নিষেধ বাড়ানো, ভারতের আর্থিক কাঠামো সংস্কারে কাজে লাগেনি। আর্থিক কাঠামো সংস্কারের জন্য নিচের কোনটি অপ্রয়োজনীয়? এক্ষেত্রে দেখো, আর্থিক কাঠামো সংস্কারের জন্য এদের মধ্যে সরকারি বাজেটে ঘাটতি কমানো, আর্থিক ক্ষেত্রগুলিতে মুনাফা বাড়ানো, মুদ্রাস্ফীতির চাপ কমানো প্রভৃতি খুবই প্রয়োজনীয়। কিন্তু অপশন ডি, লেনদেনের ঘাটতি বাড়ানো প্রয়োজনীয় নয়। এক্ষেত্রে বিওপি মানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। নিচের কোনটি অর্থনীতির কাঠামো সংস্কার ব্যবস্থায় প্রয়োজন? এটার উত্তর হবে অপশন ডি, ওপরের কোনোটাই নয়। স্ত্রী শিক্ষার হার বাড়ানো জন্মহারকে কিভাবে প্রভাবিত করতে পারে? স্ত্রী শিক্ষার হার বাড়লে জন্মহার কমে যাবে। উত্তর হবে অপশন বি। কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্তু এর সার্ভিস সেক্টর জন উদ্যোগমূলক? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ, সেচ ব্যবস্থা। কিন্তু এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে, অনেকে এটার উত্তর বনজ উদ্যোগও মনে করে। 2014 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2015 সালটা শুরু করছি। ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান কে দেয়? এক্ষেত্রে মনে রাখবে, ভারতে 1 টাকার কাগজি মুদ্রা ছাড়া বাকি সমস্ত কাগজি মুদ্রার যোগান দেয় আরবিআই। আর 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় অপশন এ, ভারত সরকারের অর্থমন্ত্রক অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রি। আর 1 টাকার কাগজি মুদ্রায় ফাইন্যান্স সেক্রেটারির সিগনেচার থাকে। আর 1 টাকার কাগজি মুদ্রা ছাড়া বাকি সব কাগজি মুদ্রায় আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। ভারতের এক্সিম ব্যাংক নিচের কোন কাজের সঙ্গে জড়িত? ভারতের এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটি যে কাজের সঙ্গে জড়িত সেটা হচ্ছে অপশন সি, ভারতের আমদানি রপ্তানির সঙ্গে। অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয়? অর্থনৈতিক বিশ্লেষণের জন্য অর্থনীতিকে অপশন সি, প্রাইমারি, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি ক্ষেত্রে ভাগ করা হয়। এক্ষেত্রে মনে রাখবে, ওনারশিপের ভিত্তিতে অর্থনীতিকে পাবলিক এবং প্রাইভেট এই দুটি সেক্টরে ভাগ করা যায়। এছাড়া অর্থনীতিকে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরেও ভাগ করা হয়। গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? উত্তর হবে অপশন এ, প্রাথমিক কৃষি ঋণ সংস্থা বা প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। এটা হচ্ছে ভারতের স্মলেস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন, যেটা গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম লেভেলে কাজ করে। শিল্পের জন্য ঋণ দান করে থাকে নিচের কোনটি? ভারতে শিল্পের জন্য ঋণ দান করে থাকে আইডিবিআই, আইএফসিআই ব্যাংক এবং তার সাথে সাথে এসএফসি সমূহ। তার মানে উত্তর হবে অপশন ডি, উপরে সবগুলি। এক্ষেত্রে মনে রাখবে, আইডিবিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। আর আইএফসিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এসএফসি মানে হচ্ছে স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস। এসএফসি অ্যাক্ট পাস হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে নিচের কোনটি জড়িত? উত্তর হবে অপশন সি, গ্রামের উন্নয়ন। ভারতের রেল বাজেট হল
এক্ষেত্রে মনে রাখবে 1920-1921 সাল এক অর্থ কমিটির সুপারিশে ভারতের রেল বাজেটকে আলাদাভাবে প্রকাশ করার কথা বলা হয়। আর 2016 সাল পর্যন্ত প্রতি বছর ভারতের রেল বাজেটকে জেনারেল বাজেট থেকে আলাদা হিসেবে প্রতি বছর প্রকাশ করা হয়। আর তারপর মোদি গভর্নমেন্ট ভারতের রেল বাজেটকে জেনারেল বাজেটের সাথে মার্জ করে দেয়। আর তাই বর্তমানে ভারতের রেল বাজেট হচ্ছে কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটা অংশ। তাই উত্তর হবে অপশন এ। নিচের মধ্যে কাদের মার্জিনাল ওয়ার্কার্স বলে? সেন্সাস অফ ইন্ডিয়া অনুযায়ী ওয়ার্কার্সকে দুই ভাগে ভাগ করা হয়, মেন ওয়ার্কার্স আর মার্জিনাল ওয়ার্কার্স। মেন ওয়ার্কার্স বলতে বোঝায় যারা বছরে কমপক্ষে 183 দিন কাজ পায়। আর মার্জিনাল ওয়ার্কার্স বলতে বোঝায় যারা বছরে 183 দিনের কম কাজ পায়। তাই উত্তর হবে অপশন এ। 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল? ভারতবর্ষে 1969 সালে অপশন সি 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। আর এটা করা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। কৃষক ভিত্তিক আবাদ বলতে কি বোঝায়? এক্ষেত্রে মনে রাখবে কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় এক্ষেত্রে কৃষক নিজে জমি চাষ করবে ফ্যামিলি লেবার বা ভাড়া করা লেবারের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি চাষি নিজেই জমির মালিক। যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে কি বলে? এক্ষেত্রে এটাকে পুরোপুরি সামন্ততন্ত্র বলা যায় না, এটা হচ্ছে অপশন বি আধা সামন্ততন্ত্র। ভারতবর্ষে টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন কে? উত্তর হবে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক। 2015 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2016 সালটা শুরু করছি। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? অপশন সি আরসি দত্ত। নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? এদের মধ্যে বৃত্তিকর, ভূমি রাজস্ব, মদের উপর অন্তঃশুল্ক প্রভৃতি রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, কিন্তু অপশন এ কর্পোরেশন কর হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। 2016 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2017 সালটা শুরু করছি। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি কে প্রকাশ করে? বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রথম প্রকাশিত হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। আর এটা প্রকাশ করে অপশন সি বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? 1944-1945 খ্রিস্টাব্দের দিকে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর কেন্দ্রীয় দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে অপশন বি ওয়াশিংটন ডিসি। ভারতের অকৃষিজাত আয়কর সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? এদের মধ্যে ভারতের অকৃষিজাত আয়কর সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে যে ভারতের অকৃষিজাত আয়কর অপশন ডি কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে অপশন এ বেশি কাঁচা টাকার লেনদেন। রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004 এর উদ্দেশ্য নিচের কোনটি? এর আগে FRBM অ্যাক্ট সম্পর্কে বলেছি। তো FRBM অ্যাক্টের উদ্দেশ্য হচ্ছে আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো, 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের GDP এর 50% বেশি না রাখা, এই তিনটি। তাহলে উত্তর হবে অপশন ডি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি কবে বলবৎ হয়? বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট বলবৎ হয়েছিল অপশন এ 2006 সালে। ভারতের রেপো হার ঘোষণা করেন কে? অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। বর্তমানে ভারতের রেপো রেট হচ্ছে 4% আর রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%। ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি
কোন ক্ষেত্রের উপর নির্ভর করে? উত্তর হবে অপশন এ, প্রাথমিক ক্ষেত্রের উপর নির্ভর করে। ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে মোট জিডিপি এর কত পার্সেন্ট উৎপাদিত হয়? উত্তর হবে অপশন ডি, জিডিপির 50%-এর বেশি উৎপাদিত হয় ভারতের অর্থনীতির সেবা ক্ষেত্র থেকে। কার সুপারিশ অনুসারে 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়? উত্তর হবে অপশন ডি, নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী। নরসিংহ কমিশন গঠন করা হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান নিচের কোনটির? এক্ষেত্রে মনে রাখবে, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের মোটামুটি 2/3 ভাগের বেশি আসে পরিবার ক্ষেত্র থেকে, আর বাকি মোটামুটি 1/3 ভাগ আসে বেসরকারি শিল্পক্ষেত্র ও সরকারি ক্ষেত্র থেকে। অর্থাৎ ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান থাকে অপশন এ, পরিবার ক্ষেত্রের। 2017 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2018 সালটা শুরু করছি। ফিসকাল ঘাটতি সম্পর্কিত কোন গাণিতিক সূত্রটি সঠিক? এক্ষেত্রে মনে রাখবে, সাধারণ অর্থে ফিসকাল ঘাটতি বলতে বোঝায় একটা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকারের মোট খরচ ও মোট আয়ের মধ্যে যে পার্থক্য সেটাকে। তো এদের মধ্যে ফিসকাল ঘাটতি ইকুয়াল টু রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট মাইনাস মোট ব্যয়, এটা ঠিক আছে। আবার ফিসকাল ঘাটতি ইকুয়াল টু বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, এটাও বোঝায়, তার মানে এটাও ঠিক আছে। আবার ফিসকাল ঘাটতি ইকুয়াল টু প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদানও হয়, তার মানে উত্তর হবে অপশন ডি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য ব্যয় বিভাগ নিচের কোনটির মধ্যে পড়ে? উত্তর হবে অপশন বি, পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয় বা নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে মনে রাখবে, সাধারণ অর্থে নন প্ল্যান এক্সপেন্ডিচার বলতে গভর্নমেন্ট নন প্রোডাক্টিভ এরিয়াতে যে খরচ করে সেটাকে বোঝায়। নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে রয়েছে যেমন সাবসিডি, লোন, ইন্টারেস্ট প্রভৃতি। আর প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে রয়েছে এগ্রিকালচার, ইরিগেশন, কনস্ট্রাকশন অফ রোড, ব্রিজ, ক্যানাল প্রভৃতি। জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? জিএনপি এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি বলতে কোনো দেশের নাগরিক, সে দেশের মধ্যে থাকুক বা দেশের বাইরে থাকুক, তাদের দ্বারা উৎপন্ন পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বোঝায়। তো জিএনপি ধার্য করার সময় এদের মধ্যে যেটা বিবেচিত হয় না সেটা হচ্ছে অপশন সি, নাগরিকদের মাথা পিছু আয়। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে কোনটিকে বোঝায়? রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা সব কটাকেই বোঝায়। তাই উত্তর হবে অপশন ডি। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ে নিচের কোনটি অন্তর্ভুক্ত নহে? উত্তর হবে অপশন এ, প্রতিরক্ষা ব্যয়। 2018 সালের কোশ্চেন পেপার শেষ, 2019 সালটা শুরু করছি। ইসিএফ কি? ইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে অপশন এ, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশ করে এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? তো এই ইন্ডেক্সটা প্রকাশ করে এদের মধ্যে যে সংস্থা সেটা হচ্ছে অপশন এ, নীতি আয়োগ। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। আর নীতি আয়োগ এই ইন্ডেক্স লঞ্চ করেছিল 2016 সালে। এই ইন্ডেক্সের ম্যাক্সিমাম ভ্যালু 100 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 0।
পিসিএ শব্দ সংক্ষেপটি কি মূল শব্দ বোঝায়? পিসিএ বলতে বোঝায় এদের মধ্যে অপশন সি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। পিসিএ ইন্ট্রোডিউস করেছিল 2002 খ্রিস্টাব্দে ভারতের রিজার্ভ ব্যাংক। কোনো ব্যাংক খুব খারাপ অবস্থায় চলে গেলে, যেমন নন পারফর্মিং অ্যাসেট খুব বেশি পরিমাণে বেড়ে গেলে আরবিআই সেটা ঠিক করতে যে অ্যাকশন নেয় তাকেই সাধারণ অর্থে পিসিএ বলা হয়। রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম RCEP সম্পর্কিত বিবৃতিগুলির কোনটি সঠিক? RCEP এশিয়া প্যাসিফিক নেশনের মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা স্বাক্ষরিত হয়েছিল 2020 সালের 15ই নভেম্বর। তো RCEP সম্পর্কিত এখানে 3টি বিবৃতি দেওয়া আছে, কোনটা সঠিক বলতে হবে। প্রথম বিবৃতি হচ্ছে ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর দ্য চাইনা লেড ফ্রি ট্রেড, এটা ঠিক আছে। দ্বিতীয় বিবৃতি হচ্ছে ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, এই বিবৃতিটাও ঠিক আছে। 3 নম্বর বিবৃতি হচ্ছে ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়ান প্রফেশনালস উইল হ্যাভ জব মার্কেট, এই বিবৃতিটি ভুল আছে। তাহলে RCEP সম্পর্কিত প্রথম ও দ্বিতীয় বিবৃতি ঠিক, তাই উত্তর হবে অপশন এ। 2019 সালের কোশ্চেন পেপার শেষ, এবার 2020 সালটা শুরু করছি। ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন আমদানি রপ্তানিতে কেমন প্রভাব পড়ে? উত্তর হবে অপশন এ, আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে। এক্ষেত্রে মনে রাখবে ভারতীয় টাকা আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করবে না অ্যাপ্রিসিয়েট করবে সেটা নির্ধারণ করে কারেন্সি মার্কেট। ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে কবে উপস্থাপিত হয়? উত্তর হবে অপশন এ 1991 খ্রিস্টাব্দের জুলাইয়ে। অনুৎপাদক সম্পদ বা NPA বলতে কি বোঝায়? NPA এর ফুল ফর্ম হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। তো NPA বলতে বোঝায় ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের অপশন বি যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী। মানব উন্নয়ন সূচক কার সহায়তায় প্রকাশিত হয়? এটা এর আগেও বলেছি, তো এটার উত্তর হবে অপশন বি UNDP বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহায়তায় HDI প্রকাশিত হয়। ভারতে 100 টাকার নোটে কার সই থাকে? উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে। প্রথম কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশন বি অধ্যাপক অমর্ত্য কুমার সেন। 1998 খ্রিস্টাব্দে তিনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এছাড়া 2019 সালে অভিজিৎ ব্যানার্জিও নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে। হেড কাউন্ট রেশিও ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসেবে? হেড কাউন্ট রেশিও বলতে মোট জনসংখ্যার যত শতাংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে সেটাকে বোঝায়। অর্থাৎ হেড কাউন্ট রেশিও ব্যবহৃত হয় অপশন এ দারিদ্র্য পরিমাপ হিসেবে। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোন ক্ষেত্রে? আরও একটা কথা বলে দিচ্ছি, WBCS প্রিলি পরীক্ষায় ইকোনমিক্স থেকে এই কোশ্চেনগুলো ছাড়াও আরও অনেক কোশ্চেন এসছে, বিশেষ করে প্ল্যানিং কমিশন রিলেটেড। তো সেই কোশ্চেনগুলো আমি WBCS প্রিলি বিগত 15 বছরের সমস্ত পলিটি নিয়ে যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখানে তোমরা সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। অপশন সি সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে ভারতের মুদ্রাস্ফীতির হার নিচের কোনটি হয়? সাধারণত ভারতের মুদ্রাস্ফীতির হার এদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অপশন বি একমাত্রিক > 0,
দ্রব্য পরিষেবা কর ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। মোটামুটি 2000 খ্রিস্টাব্দের দিকে ভারতে প্রথম জিএসটির ধারণা দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর তারপর জিএসটি কার্যকরী হয়েছিল 2017 খ্রিস্টাব্দের 1 জুলাই। তো জিএসটি ভারতে প্রবর্তন করেন যে অর্থমন্ত্রী, তিনি হচ্ছেন অপশন এ অরুণ জেটলি। ভিডিওর লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে পারচেজিং পাওয়ার প্যারিটি সম্পর্কে একটু বলে দিচ্ছি। পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি হচ্ছে একটা থিওরিটিক্যাল এক্সচেঞ্জ রেট, যার মাধ্যমে আমরা প্রতিটা দেশে একই পণ্য একই পরিমাণে কিনতে পারি। আসলে পিপিপি এর সাহায্যে বিভিন্ন দেশের কারেন্সির পারচেজিং পাওয়ারকে একে অপরের সাথে তুলনা করা যায়। যেমন ধরো, আমরা একটা 50 গ্রামের ডেটল সাবান আমেরিকায় কিনলাম $1 দিয়ে, আর আমরা জানি বর্তমানে $1 সমান হচ্ছে মোটামুটি 74 ইন্ডিয়ান রুপি। কিন্তু আমরা যদি ওই একই 50 গ্রাম ডেটল সাবান ইন্ডিয়াতে কিনি, তাহলে সেটার দাম 74 টাকা দিতে হয় না, দিতে হয় মোটামুটি 20 টাকা। তাহলে এক্ষেত্রে পারচেজিং পাওয়ার প্যারিটি হবে $1 ইকুয়াল টু 20 ইন্ডিয়ান রুপি। ভারতে পারচেজিং পাওয়ার প্যারিটি পার ডলারে 18 থেকে 20 ইন্ডিয়ান রুপির সমান হয়। এক্ষেত্রে মনে রাখবে, আমরা যেটা জানি $1 ইকুয়াল টু মোটামুটি 74 ইন্ডিয়ান রুপি, সেটা হচ্ছে মার্কেট রেট। জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাৎ নিচের কোনটি? তো এক্ষেত্রে জাতীয় উৎপাদন বাজার দরে অর্থাৎ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবে অর্থাৎ জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এদের বিয়োগ করলে কি পাওয়া যায় সেটা বলতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, যেখানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মানে হচ্ছে টোটাল ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ, অর্থাৎ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, অর্থাৎ এটার উত্তর হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। এই ছিল আজকের ভিডিও। 2006 থেকে 2020 বিগত 15 বছরে WBCS প্রিলি পরীক্ষায় আগত সমস্ত ইকোনমি প্রশ্নের আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো।